আমার নিয়মিত যাতায়াত ছিল অবজারভার ভবনে। উনি তখন উনি সাংঘাতিক মূর্তি তখন প্রচন্ড পপুলার, উনি ওখানে ইলাস্ট্রেশন করতেন। তো ওনাকে আমি খুব কাছে দেখার আমার সুযোগ হয়েছে। আর আমি বলবো ওনার মাপের আর্টিস্ট আমাদের সৌভাগ্য আমরা আজকে কাছে পেয়েছি। বাংলাদেশে উনি একজন আইকন, মানে বিভিন্ন এমন সব্যসাচী আর্টিস্ট শিল্পস্রষ্টা বাংলাদেশে আমার মনে হয় খুব কম এসে। যাই হোক, আমি তখন এখানে নতুন, আমি 4টা বাস চেঞ্জ করে সান্তা মনিকায় জব করতে যেতাম। তখন খুব কম বাঙালি এখানে ছিলেন। তো যা একজন বাঙালি আরেকজনকে দেখলে খুব ভালো লাগতো, উত্তম না চিনলে পারে। আমরা তখন সাজুজ্য খুঁজতাম যে দেশের সাথে কি মিল আছে। রাস্তাঘাটে যাওয়ার সময় একটা কলা গাছ দেখলে খুব এক্সাইটেড হয়ে যেতাম। এইরকম কাশফুল দেখা যায় এখানে, একটা সময় কাশফুল দেখলে আমরা এক্সাইটেড হয়ে যেতাম। তো এইরকম ফিরছি একদিন সন্ধ্যাবেলায়, তখন আরেকজন বাঙালি দেখি জানলার পাশে বসা, এবং কাশফুল দেখে সেও খুব চোখে মানে অবাক হয়ে তার দিকে তাকিয়ে মনে হলো সে খুব মগ্ন হয়ে গেছে। তো ওইটা দেখে এসে আমি একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে এটা একটা পত্রিকায় দিয়েছিলাম। যেমন এই কবিতাটা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতার নাম শিরোনাম বাংলাদেশ। যদিও সে কবি নয়, নিতান্ত ছাপোষা মানুষ, শব্দের চাতুরী সেখানে মোটি, সেখানে অলিক ব্যাকরণ, অথচ কাব্য লিখে লিখে যায় অবিরাম, বাসে ট্রেনে ফুটপাতে জনারণ্যে একা, মৌনতার বুনেটে ঘরে কাব্য শব্দহীন কাব্যের দোতনা, বুকের দেরাজে তার ঘেরো খাতা, মনের মগ্ন সদে জামার আস্তিন এসে বিভুয়ের ক্লান্তি মুছে নিয়ে বুকের জমিন থেকে তুলে আনে কাব্যের উপমা। আশ্বিনের আকাশ থেকে তুলে আনে নৈঋতের মেঘ, পোয়াতি গাভীর চোখে বাছুরের অনাগত সুখ, পৌষের কাক ভরে ঘাসের ডগার থেকে হিম। এ কবি অলিক বড়, সকালে বিকেলে তার ভিন্ন অবয়ব, কখনো সে নুজ দেহ, কপালে দুগোছা পাকা চুল, কখনো দারুণ যুবা উত্থত পেশি টান টান, নাম ধাম ভিন্ন সবই, অভিন্ন কাব্য শিরোনাম, চোখের শাসিতে ভাসে শিরোনাম প্রিয় বাংলাদেশ। ধন্যবাদ শঙ্কুদা অনুরোধটুকু রাখার জন্য। এর পরের বার আমরা কথা নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে বেনি মাধব শুনি। আর শঙ্কুদা অনেক মজার মজার চুটকিও করে থাকেন। আমরা দুজন, আমাদের খুব ইচ্ছা ছিল লস অ্যাঞ্জেলেসে একটা শো করব, আগামীতে ইচ্ছা আছে। পরবর্তীতে আমরা সবার প্রিয় মুখ, যিনি এতক্ষণ ধরে অনুষ্ঠান পরিচালনার সাথে জড়িত ছিলেন, আমাদের ক্রান্তির একজন খুব প্রিয় মুখ এবং লস অ্যাঞ্জেলেস, এবং আমি মনে করি আমাদের সাংস্কৃতিক জগতের এখানে যে কয়েকজন অনেকেই আছেন তাদের ভিতর আবার বলছি গুটি কয়েকজনই আছেন যারা সংস্কৃতি নিয়ে সবসময় চিন্তা করেন লেখাতে। সে আবার খুব দারুণ একজন লেখিকাও, সে খুব প্রতিবাদী লেখিকা, এবং ফেসবুকে তার অনেক ফলোয়ার্স আছে। আমি তাদের ভিতর একজন, শিলা মুস্তাফা। বেশি বলে ফেলবে মেজাজ। আমি সুভাষ মুখোপাধ্যায়ের মেজাজ কবিতাটা পড়বো। আবৃত্তি করতে পারবো কিনা জানি না, পড়ার চেষ্টা করবো। থলের ভেতর থেকে শাশুড়ি বিড়বিড় করে মালা চলছেন, বউ গটগট গটগট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়ারা, রোজকার আটপৌরে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল, এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটা খেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিজের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। বিলক্ষণ রাগ দেখিয়ে পরমুহূর্তেই শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমরঝম, খনরক্ষণ, ক্যাচ ক্যাচ ক্যাচ, খ্যাচর খ্যাচর শব্দ উঠতে লাগলো। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়লো। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরলো।
মিনিষের আক্কেল বলিহারি কোত্থেকে কালো অলক্ষণে কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন? বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, ধীরেছিল, দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি লুকোচ্ছেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপুর ডাক্তার না হলে ও বউ এ বংশের ঠিক চুলকানি, ও বউ এ বংশের গালে ঠিক চুলকানি মাখাতো। কেন? অসুখ করে মরলে কি হয়? ঢঙ্গি আর বলেছে কাকে? হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেয়া ঠিক নয়। বৌমা বলুন। গলার স্বরটা ঠিক কাছা গলায় দেয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎই দেমা গেল কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর থেকে এদিকে মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজুটি সামনের বাড়ির রোয়ায় বসে রাস্তায় মেয়ে দেখছে, ফর্সা ফর্সা মেয়ে। বৌদির মতো ভূষণটি কালো নয়। বাতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলের মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে নিয়ে বলল, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গড়গড় করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোর ওফোর হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল? তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাতে বড় ছেলের ঘরে আড়িতেতে এই এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাশ চকাশ শব্দ। মা হয়ে লজ্জায় দাঁড়াতে ইচ্ছে করছিল না, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো, ঠিক আমার মতো কালো হবে। তারপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত ছিল। ও মা! বৌমা কেমন ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। সবাইকে ধন্যবাদ। ছোটদের মুক্তিযুদ্ধ নিয়ে আসছেন জাহাঙ্গীর বিশ্বাস। আবারও স্টেজে আসলাম আমাদের ক্রান্তির পরিচালক এবং আমার ব্যক্তিগত বিচারে লস অ্যাঞ্জেলেসের উদীয়মান কবিদের আর তরুণ কবিদের মধ্যে শ্রেষ্ঠ একজন কবি। পারিবারিক কারণে উপস্থিত হতে পারেননি, কিন্তু উনি অনুরোধ করেছেন তার কবিতাটি আজকের সন্ধ্যায় যেন পড়াতে। আমি শামীম রেজা, তার লেখা কিশোর মুক্তিযোদ্ধা কবিতাটি পড়ে শুনেছি। তখন আপনার 15 কিশোর, দুর্বা ঘাসের মতো কচি দাড়ি গোফে বালক বেলার পাঠ চুকিয়ে এসে দাঁড়িয়েছেন তারুণ্যের দোরগোড়ায়। কিন্তু সময়টা তখন 1971। শহরে টহল দিচ্ছে জলপাই রঙের ট্যাঙ্ক, কনভয় তার ধাতব চাকাই থেতলে যাচ্ছে বাংলাদেশের অমল পলিমাটি। পাকিস্তানি জান্তার অতর্কিত গণহত্যায় দেশ এক মৃত্যু উপত্যকা।
মুক্তিকামী বাঙালির রক্তে ভিজে যাচ্ছিল 56,000 বর্গ মাইল। চোখ বাঁধা, হাত পিছ মোড়া, বুক ফুটো হয়ে যাওয়া মৃত্যু, নদীর পানার সাথে উবু হয়ে ভেসে যাওয়া লাশ, এমন মৃত্যু আপনি চাননি। আপনি চেয়েছিলেন যদি মরতেই হয়, জীবনের শেষ দৃশ্যে অন্তত 2 জন শত্রুর মৃত্যু দেখে মরবেন সম্মুখ যুদ্ধে। যে বয়সে ছেলেরা লুকিয়ে টানে প্রথম সিগারেট, রক্ত করে ধোয়ার কুণ্ডলি পাকানো সুখ টান, সেই বয়সে আপনি শিখেছেন গ্রেনেডের পিন খুলতে আর কত সেকেন্ডের মধ্যে ছুড়ে দিতে হয় অভিষ্ট লক্ষ্যে। যে বয়সে ছেলেরা প্রথম প্রেমে পড়ে শ্যামল কোনো কিশোরীর, দিবাস স্বপ্নে কামনা করে দ্বিধা ধরো ধরো প্রথম চুম্বন, সেই বয়সে আপনি যুদ্ধে গিয়েছিলেন, পেছনে ফেলে বাবার পাথর বুক, মায়ের ভেজা চোখ। দাও দাও আগুনে পুড়তে থাকা প্রিয় ঘর, নিকোনো উঠোন ফেলে সন্ত্রস্ত মানুষেরা যখন গ্রাম ছেড়ে পালাচ্ছিল দিগ্ভ্রান্ত, আপনি তখন অসম সাহসে রাইফেল হাতে সেই আগুনের দিকে ছুটে যাচ্ছিলেন। এক কিশোর সংসপ্তক, পরনে স্যান্ডো গেঞ্জি, মাথায় গামছা বাঁধা, পকেটে গ্রেনেড, আর বুক ভরা বারুদ। সদ্য তোলা ধান ক্ষেতের ধারালো আগাই, রক্তাক্ত হয়ে যাওয়া আপনার পা আপনাকে ধীর গতি করে দিয়েছিল, কিন্তু দমাতে পারেনি। আপনাদের ছোট একটা দলের অ্যাম্বুশে সেদিন পালিয়ে গিয়েছিল পাকিস্তানি নপুংসক দানবেরা। আমার তখন জন্ম হয়নি, কিন্তু আপনাদের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। আর বড় হতে হতে ভেবেছি কোনো একদিন যদি কোনো একজন মুক্তিযোদ্ধার হাত ছুঁয়ে দেখতে পারতাম। মুজিবুর রহমান খোকা, আপনাকে সহস্র অভিবাদন। অভিবাদন একটি দোয়েলের জন্য, একটি শাপলার জন্য, আর পৃথিবীর মানচিত্রে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা আমাদের সম্পূর্ণ নিজস্ব একটা ভূখণ্ডের জন্য। ধন্যবাদ জাহাঙ্গীর বিশ্বাসকে অনেক। আমরা ধীরে ধীরে আমাদের দ্বিতীয় পর্বের দিকে চলে যাচ্ছি। দ্বিতীয় পর্বের আমাদের যে জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের প্রিয় মুখ আফজাল হোসেনের জন্য। উনার কথা, ওনার কবিতা, ওনার অভিজ্ঞতা অনেক কিছু শুনবে, ভালোবাসার অত্যাচারে জর্জরিত করবে। আমাকে বলা হচ্ছে আমার একটু সময় আছে, তো আমি এখন কি বলবো? কবিতা কোনটা? আপনি কি শুনতে যাচ্ছেন? আচ্ছা, আমি শঙ্কুদা যখন অনুরোধ করলাম, ওনার কারণ উনি আমার অনুরোধ রেখেছেন, আমি দু একটা মজার কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি একটা আবৃত্তি করতে যাচ্ছি অচিন্ত কুমার ছন্নছাড়া। মিউজিক নেই, মিউজিকটা অন হচ্ছে না, দুঃখিত, গলা শুকিয়ে যায়, মিউজিকটা হলে ভালো হয়। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া, আঁকা বাঁকা শুকনো কাঠের কঙ্কাল এলোমেলো শূন্যের দিকে তুলে দেয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললেন, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙ্গা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই ওরা হাত বাড়িয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়া। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দা। ওদের কেউ নেই, কিছু নেই, রীতি নেই, নীতি নেই, ভীতি নেই, আইন নেই, কানুন নেই, নিয়ম নেই, ভদ্রতা নেই, শ্লীলতার শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দা, ওদের জন্য কলেজে সিট নেই, কারখানায় কাজ নেই, মেলায় খেলায় টিকিট নেই,
বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করার নেতা নেই। ওদের যেন সম্ভাষণে কারো দরদ নেই। এক ছিল মধ্যবিত্ত পরিবারের ফালতু একটু রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন একেবারে সড়কের মাঝখানে এসে দাঁড়িয়েছে। ওর থেকে আসছে অতীতের সেই স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে নেই সেই বর্তমানের গতি, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেই ঝিলক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বালুদের স্তূপ। আমি বললাম না, আমি ওখান দিয়ে যাবো, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি ঘেসতে জিজ্ঞেস করলাম, এই তোমাদের ট্যাক্সি চাই, লেফট লাগবে? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি। লে হালুয়া সোল্লাসে চেঁচিয়ে উঠলো, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, চল 5 সিগন্যাল ঘড়িয়া। 3 ছোকরা উঠে পড়লো গাড়িতে। বললাম কত দূর যাবে? ওই তো সামনে, দেখছেন না লোকের ভিড়। সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্ম বিধান করে অভ্যুক্ত না। একটা লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের দলের কয়েকজন গাড়িটাকে পিছিয়ে ধাওয়া করছে, আমরা শুধু খালি ট্যাক্সি করছি। কে সে লোক? কে গাড়ি চাপা পড়েছে? একটা বেওয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো, মাথার উপর ছাদ নেই। ভিকের জন্য পাত্র একটা আছে তো, তার ভিতর প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি দলা পাকানো ভিখারিকে ওরা পাজা করে ট্যাক্সিতে তুলে নিল। চেঁচিয়ে উঠলো সমস্যারে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতার শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি তাড়াতাড়ি নেমে পড়লাম ট্যাক্সি থেকে। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, কংক্রিটে, ইটে, কাঠে, পিঠে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক তপ্ত প্রত্যয়ের শঙ্খধ্বনি। প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ থাকলে স্থান আছে, স্থান থাকলে মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ের সেই শুকনো বটগাছের সমস্ত বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। আমি একটু সময় নিচ্ছি। Thank you everyone to being with us tonight right after the Eid al-Fitr. Thank you for I have a chance to opportunity to do something for Church of Scientology. We get that nice auditorium last few months. Every single event we arrange, and then we are thankful for them to letting us use that wonderful auditorium. We really appreciate it. I hope our all guests give them big pause, please. I'm here on behalf of Tipu Bhai. He's supposed to be here to reading something in our language about the Church of Scientology, but unfortunately he's not here. He has some emergency. Actually, he has a surgery. So we should. Mahathir Tipu Bhai is arranging that wonderful auditorium for us, and then we are doing it for last few months, and they're really great for us to be letting us use the room. So we are thank you to those Church of Scientology. Now I'm going to read something else in Bangla, but unfortunately that font was not great, and then they don't have any proofreader. They did it very last minute, and it's hard to read that Bangla. You see it, you believe it. I took like half an hour to understand. I like to have it. They're going to distribute those. Can you distribute those flyer for us, please? Yes. So by the time it'll be really fun to read it. Believe me, I guarantee. So as soon as they're finishing, I'm going to present what they say. That was about some kind of course which will improve our life at home, at workplace, and everywhere.
we can apply. And is everybody has that flyers or some kind of? Yes. Can I start it now? Yes. Okay. বাংলা বলছি একটু কষ্ট হবে আমার, বাট ভুল থাকলে মাফ করবেন। ব্যক্তিগত জীবন দক্ষতা বৃদ্ধির কোর্স, কার্যকর সমাধান প্রত্যেক জীবনের সকল চ্যালেঞ্জের জন্য। মাত্র 2.5 ঘন্টার একটি কোর্স আপনি অর্জন করতে যাচ্ছেন 8টি কার্যকর মূল মন্ত্র, যা সাহায্য করবে আপনার জীবনের প্রায় সকল কার্যকরী উন্নতি সাধন করতে। আত্মবিশ্বাস ফিরিয়ে পান আপনার আকাঙ্ক্ষিত জীবন অর্জন করতে। নাম্বার 1, ঘর ও কর্মক্ষেত্রে দক্ষতা বেড়ে যাবে বহুগুণ, বাড়বে যোগাযোগ দক্ষতা, যা সফলতা অর্জনের চাবিকাঠি। উপলব্ধি করুন আপনার লুকায়িত অনুপ্রেরণা এবং পূরণে নয়নতরণে থাকুন আপনার আবেগ ও অনুভূতি। জীবনের সকল কার্যে আপনার দক্ষতা, পারদর্শিতা ও উৎপাদনশীলতা বেড়ে যাবে নাটকীয়ভাবে। আবিষ্কার করুন জীবনে প্রকৃতি সুখের গুরু মূল মন্ত্র, উপলব্ধি করুন জীবনের অবসাদনের মূল কারণ এবং ফিরে পান তরুণের জীবন নাসিকা। সম্পর্কিত হতে জানুন, পারস্পরিক সম্পর্কে থাকুন আপনার আবেগ ও অনুভূতি। একটি তালিকাভুক্ত জীবনের সাধারণ অন্তর্নিহিত নিয়ম জ্ঞানের জীবনের একটি নিরাপত্তা নিয়ে আসতে হবে। Unquote, L. Ron Hubbard, who is the founder of the Church of Scientology. I have experience, I was speaking English because they can understand me. I have experienced a couple months ago, I was here for 2.5 hours that course, and this is the book I read it. This is very helpful to self-realization and self-independent and self-confident. Is anybody interested to have it? It's nothing to do with the religion. It's religion of believing all God, from all faith, believing humanity. Thank you, everyone. আমরা দুঃখিত অনেক বেশি সময় নেওয়ার জন্য। আমরা আসলে সবসময় কিছু না কিছু করতে চাই, সারাদিন কাজ করি, সন্ধ্যা আসলে আমরা পাগল হয়ে যাই সংস্কৃতি জগতে বিচরণ করার জন্য। সেজন্য আফজাল ভাইয়ের কাছ থেকে আমরা ক্ষমা চেয়েছি। ভালোবাসার অত্যাচারে আপনি এতক্ষণ জর্জরিত হয়েছেন। এবার আমি সবিনয় অনুরোধ করব, আমি শিলাকে বলেছিলাম এখানে আসার জন্য, কিন্তু আমার সৌভাগ্য যে আমার টিভির দিকে তাকিয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা যে প্রিয় মুখের দিকে, সেই প্রিয় মুখকে আজকে ডাকার সৌভাগ্য আমার হয়েছে এখানে। প্রিয় আফজাল ভাই, আসুন, আমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা। এতক্ষণ আমি দর্শক সারিতে বসেছিলাম এবং আমার মনে হয়েছে যে শব্দ যন্ত্র যেটি, সেটি আসলে আবৃত্তি করার উপযুক্ত নয়, কিন্তু এটি উপযুক্ত একটি আসন। নিজেকে সম্মানিত বোধ করবার, আপনারা সকলে যে কবিতার জন্য, কবিতা শুনবার জন্য এখানে বসে রয়েছেন, সেটি জীবনের একটা বড় প্রাপ্তি। আমি প্রথমে আমার একটি দীর্ঘতম কবিতা পড়ে শোনাতে চাই। দীর্ঘতম কবিতা, কিন্তু পড়া যাবে অত্যন্ত ক্ষুদ্রতম সময়ের মধ্যে। অত্যন্ত ক্ষুদ্র সময়ের মধ্যে পাঠযোগ্য দীর্ঘতম কবিতা। ছিলে, নেই, পার্থক্য এই। এই অনুষ্ঠান শুরুর সময় কথা হয়েছে কবিতা লেখা নিয়ে। সবাই কবি নয়, কেউ কেউ কবি,
কবি কার নানা প্রসঙ্গ এসেছে। আমি দাবি করি না আমি নিজেও একজন কবি। এখানে লেখা রয়েছে বাংলাদেশের খ্যাতনামা, এই বিশেষণের পরে অনেকগুলো পরিচয়। খোকা ভাই, মুজিবুর রহমান খোকা আমাকে অনেকদিন ধরে চেনেন, এখানে আরো অনেকে শঙ্কু করে গেছে, এখানে মিঠুন আছে, অনেকে চেনেন। আমি আসলে খ্যাতনামা হওয়ার জন্য কোনো কিছু করিনি, কখনোই না। আমার সবসময় মনে হয়েছে যে মানব জীবন প্রাপ্তি একটা অলৌকিক ঘটনা। আপনি এই জীবন নাও পেতে পারতেন, যখন পেয়েছেন তখন কিভাবে এই জীবনকে উপভোগ করতে চান। আমরা যে ফর্মুলার জীবন যাপন করি তার বাইরে অনেক কিছু করার আছে, এবং সেভাবে আমি এই জীবনকে আসলে উপভোগ করতে চাই। চাই বলেই কখনো আমার মনে হয়েছে আমি অভিনয় করবো, চাই বলেই কখনো আমার মনে হয় আমি লিখবো, নাটক লিখবো, কখনো মনে হয় উপস্থাপনা করবো, কখনো মনে হয় যে আমি নাটক লিখেছি, উপন্যাস লিখেছি, গল্প লিখেছি। কবি হওয়ার বাসনা নেই। কাব্যের মধ্য দিয়ে আমি নিজেকে কিভাবে প্রকাশ করতে পারি, কতটুকু সমর্থন আমার আছে, এটা একটা খেলার মতো। যা কিছুই করি আমার কাছে তা একটি খেলার মতো, নিজের সঙ্গে নিজের খেলা। তা উপভোগ করি, তার মধ্যে দিয়ে উপভোগ করি আমার জীবনকে। এবং বাড়তি আকর্ষণ হচ্ছে এই যে কাজগুলো করি তার সঙ্গে মানুষের কিছু যুক্ততা থাকে। আপনারা নাটক দেখেন, আপনারা উপস্থাপনা দেখেন, আপনারা কবিতা শোনেন, পড়েন, উপস্থাপনা বা ছবি আঁকা, যে কাজগুলো আমি করি সেগুলোর সঙ্গে মানুষের একটা সম্পৃক্ততা রয়েছে, এবং সেই যে অনুভূতির একটা অনুরণন আমার মধ্যে হয়, এটা আমার জীবনের খুব বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যে যতটুকুই আমি পেয়েছি এই বিভিন্ন হৃদয় থেকে, এই অনুভবের যে অনুরণন, এক জীবনে এর চাইতে বড় প্রাপ্তির আর কিছু নেই। খ্যাতনামা এমন কোনো গুরুত্বপূর্ণ শব্দ নয়। আমি আমার জীবনকে যে আলাদাভাবে উপভোগ করতে পারছি, এটা এক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কবিতা আমি কেন লিখি? বিভিন্ন আর্ট ফর্ম রয়েছে। আপনি যখনই একটার ভেতর দিয়ে যাবেন তখন নিজের সামর্থ্যের সঙ্গে আপনার একটা যোগাযোগ হবে, দেখা সাক্ষাৎ হবে। আপনি জানবেন যে আপনি কতটুকু যেতে পারেন। যতটুকু পারেন তার জন্য আনন্দ হবে, আর যতটুকু পারেন না তার মধ্যে এক ধরনের আক্ষেপ তৈরি হবে। এবং শুধু যদি আপনি চান যে আক্ষেপকে আপনি অতিক্রম করতে চান, তাহলে আপনার নিজের মধ্যে একটা লড়াই হবে। সে লড়াই দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আমি ওই লড়াইটি করি। আমি কবি হওয়ার জন্যে কবিতা লিখি না, আমি বড় অভিনেতা হওয়ার জন্যে অভিনয় করি না। তা যদি হতো তাহলে আমি 20 বছর কিন্তু অনিয়মিত অভিনেতা থাকতাম, আমি রেগুলার অভিনয় করতাম। ভালো লাগলে করি, না লাগলে করি না। এখন ব্যাকরণের কথা হয়, এই প্রসঙ্গটা আমি দু একটা কবিতা পড়ে তারপর ব্যাকরণ বিষয়ে আমার একটু ধারণা আমি আপনাদেরকে জানাবো। কবিতা আপনাকে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই। কবিতাটা হলো কি হলো না সেটাও কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। একজন যখন নিজের মনের ভাবটা প্রকাশ করে, সেই ভাবটা অন্য একটা হৃদয়ে কিভাবে আশ্রয় পড়লো বা কি প্রতিক্রিয়া সৃষ্টি করলো, সেটাই হচ্ছে প্রাপ্তি। সেটাই বোধ করি কবিতা বা শিল্প, যে কোনো সৃজনশীলতার কথা বলি। আমি আপনাদের অনেক বড় বড় কবিতা পড়ে শুনিয়ে বিরক্ত করবো না, কখনোই কথা দিচ্ছি। আমার একটা কবিতার নাম হচ্ছে সামান্য কবিতা। পথের শেষে কি পেয়েছ? ঘর। ঘরের ভেতর পেয়েছ কি? পর। হাঁটছে পথে আপন মানুষ, এখন যাযাবর। খুব তরুণকালের কবিতা, নাম নীরবে নিভৃতে। হঠাৎ দেখি ব্যালকনিতে স্বপ্ন নাকি সত্য মতো নতুন মানুষ। পাশের বাসা দেখছে তোমায়, ঠিকই জানো
দেখছে মানুষ পলক ছাড়া, মন জানালায় গোলাপ কুড়ি মিলছে নাকি? ভিতর ডাকে বিরক্ত খুব দিলে সারা, চুল নিয়ে যে খেলায় ছিলে, খেলা নাকি ছলা কলা? আবার পিয়া, তুমি পিয়া? আসছি বলে ভিতর গেলে এক ঝলক দেখলে না তো তোমার বামে, নাকি জানো চেয়ে আছি থাকবো চেয়ে? আসছি তুমি বললে কাকে? এই রয়েছে অপেক্ষাতে, আসছো জানি, মন বলেছে ফুলের সাথে খেলছিলে যে, সে খেলাটা অনেক বাকি। ব্যাকরণের কথা হচ্ছিল, আমার মাঝে মাঝে মনে হয় যে ব্যাকরণ বিষয়টা জীবনে অনেক ক্ষেত্রে দরকার আছে, আবার অনেক ক্ষেত্রে দরকার নেই। যেখানে যেখানে দরকার হচ্ছে না এখন, তাতে আমার কাছে খুব একটা অসুবিধা হচ্ছে না, সেটা কিন্তু অসংখ্য উদাহরণ রয়েছে। অনেকে আপনারা জানেন যে আমি চারুকলায় পড়াশোনা করেছি, ছবি আঁকার বিষয়ে পড়াশোনা করেছি। যখন পড়াশোনা করতাম তখন আমাদের দেশের নামী অনেক শিল্প শিক্ষক আমাদের শিখিয়েছিলেন, স্কেচ যখন করবে তখন পেন্সিলের দাগটা একদিক থেকে আরেক দিক যদি টেনে আলো ছায়া রচনা করতে পারো, সেটাকে বলে সিলভার টোন। এবং এটি হচ্ছে যে কোনো ছবি আঁকার প্রথম সবক, যে পেন্সিল টেনে দাগ দিয়ে দিয়ে আলো ছায়া তৈরি করা সাদা কাগজের উপর। যখন বয়সটা বাড়লো তখন দেখলাম যে আসলে এই আলো ছায়া রচনা করবার জন্যে পেন্সিলের গতি একদিক থেকে আরেক দিকে না গেলেও তা ভুল হয় না, যেদিকে খুশি যেতে পারেন, যেদিকে খুশি যেতে পারেন, শুধু আলো ছায়াটা অনুভব করাতে পারলেই হয়। তাহলে প্রথম ব্যাকরণ ভাঙলো এই বোধে। আপনারা যারা ফুটবল খেলা দেখেন এখন লক্ষ্য করবেন যে ফুটবল খেলোয়াড়রা পায়ে যে মোজা পরিধান করেন তা কিন্তু এখন দুটো লাল হয় না, একটা পায়েরটা লাল হয় আর একটা পায়েরটা হলুদ হলুদ কোনো ক্ষতি নেই। তার মানে হিসাব এখন কোথাও ঠিক থাকছে না। যে প্যান্টটা ছিঁড়ে গেলে আমরা ফেলে দিতাম সেটা কিন্তু এখন ফ্যাশন হচ্ছে। শার্টের উল্টো পিঠ এবং বাহির পিঠ, সঠিক পিঠ, এরকম দুটো পিঠ আছে, একদিক দিয়ে সেলাইটা ভেতরে থাকতে হয় আর ফিনিশিং যে অংশ, ফিনিশড অংশটা সামনের দিকে থাকতে হয়, প্রকাশিত থাকতে হয়। এখন আপনারা সকলেই জানেন যে উল্টো পিঠটাই কিন্তু এখন বাহির পিঠ হচ্ছে। সবকিছুই আসলে নতুন একটা বোধ ও অনুভব যদি দিতে পারে তাহলে ভুল কিছুই নেই। আমি এই বিষয়ে সর্বশেষ যে উদাহরণটা দেবো সেটি হচ্ছে ফ্রাঙ্কফুর্টে আমি একটা গ্যালারিতে গেছিলাম। আমি পৃথিবীর যে কোনো দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়, আমি গ্যালারি ছবি দেখতে যাই। তো দেখতে পেলাম একটা ঘরের সামনে অনেক লম্বা লাইন, মানুষ অপেক্ষা করছে এই ঘরের ভেতরে যে ছবি আছে সেটা দেখবার জন্য। তো আমার কৌতূহল হলো যে কোন ছবি এটা, যে যার জন্য সবাই অপেক্ষা করে আছে। সুতরাং দীর্ঘ সময় আমি ওই সার বেঁধে দাঁড়িয়ে থাকলাম। একটা সময় আমি ঢুকতে পারলাম ঘরের মধ্যে। ওই ঘরটা ছোট ছোট আকারের ঘর। সেই ঘরটার একটা দেয়াল জুড়ে চারটে ছবি, চারটি ছবির আকৃতি একই, চারটি ছবি চারটি কালো রং, তার ভেতরে আর কিছুই নেই। চারটি ছবি, উপরে দুটো কালো রঙের ছবি, নিচে দুটো কালো রঙের ছবি, শুধু কালো রং। এটা ছবি হতে পারে এর আগে আমার ধারণা ছিল না। কিন্তু আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এটা ছবি কি করে হলো? কিছুই নেই, এটা ছবি কি করে হলো? এর উত্তর হচ্ছে এটা একটা গ্যালারি, সেখানে অসংখ্য ছবি রয়েছে। কেন এই ঘরটার সামনে দীর্ঘ সার বেঁধে অপেক্ষা, এই যে মানুষের কৌতূহল, এবং মানুষ যে ছবিটার সামনে যে অদ্ভুত একটা অভিব্যক্তি দিচ্ছে, এটা কি দেখলাম? এই যে অভিব্যক্তিটা, এটা কিন্তু আমরা সচরাচর সব ছবির সামনে পাচ্ছি না। এই ছবি মানুষের ভেতর থেকে এই অনুভূতির প্রকাশটা ঘটাতে পারে।
সেটি আপনি এক রঙে আঁকলেন, 4টি ছবিতে আঁকলেন, সেটি কিভাবে প্রকাশ করলেন সেটি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জন্য ছবি, মানুষ কি তার প্রতিক্রিয়াটা কিভাবে ব্যক্ত করলো। ওই 4টি ছবি এক এবং কালো বলেই ওই প্রতিক্রিয়া ব্যক্ত হতে দেখা যায় এবং প্রত্যেকে সাথে অপেক্ষা করে, এবং কোনো মানুষই কিন্তু এটা কি এরকম বলে না, বিস্মিত হয়, এবং যে আনন্দিত একটি হাসি সবার মুখে ফুটে ওঠে, এই হাসিটা কিন্তু সচরাচর কারো চোখে দেখা যায় না। তো আমি মনে করি সৃজনশীলতা এই এটার কোনো নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট পথ নেই। আপনাকে প্রকাশ করুন আপনার মতো করে, তা যদি অন্যের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেটি সার্থক। আমার পরবর্তী কবিতার নাম হচ্ছে লাল আপেল ও সবুজ প্রেম। কার হয়ে এতগুলো দিন কাটালেন, সহস্র বছর গেছে তবু যেই তাকালেন মনে হলো এখনো হামাগুড়ি দেয় পৃথিবী। মনে হলো আপনি ও আমি আদম আর হাওয়া। আপেলের কথা থাক, পাবে বা ভুলে হলো তো পাওয়া। শিলা আপার সঙ্গে তো আমার মোটামুটি এই নিয়ে 3-4বার দেখা হলো, শিলা মুস্তফা, এবং তার বৈপ্লবিক চিন্তা ভাবনার কথা আপনারা সকলে যারা তার কাছে হয়তো জানেন। তার এই কবিতাটা আপনি পছন্দ করবেন এবং আপনার মতো যারা ধারণা, আমি তার বাইরে নই। নারী নিয়ে আমার একটি কবিতা রয়েছে, যে নারী নিয়ে বিভিন্ন ভাবনা সারা পৃথিবী জুড়ে মানুষ করছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কবিতার মধ্য দিয়ে তার নারী কি বিষয়টাই ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নারী আমার কবিতার নাম। তোমাকে নারী ভাবে চারপাশের শতেক গন্ডার, কবি শুধু চেনে ঘোরে ভেসে ভাবে এত ভালো কবিতা লেখেন আমাদের ঈশ্বর। ক্রান্তিকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আপনারা বিদেশ বিভুঁয়ে থাকেন এবং আপনাদের যে আবেগটি সেটি আমি স্বীকার করবই যে আমরা যারা দেশে থাকি তাদের চেয়ে একটু বেশি বেশি এই কারণে যে দূরে থাকেন, সবকিছু হৃদয়ে এক ধরনের অপ্রাপ্তি বা অপূর্ণতা রয়েছে, সেটি অর্জনের জন্য যে চেষ্টা, সেই চেষ্টা যার যতটুকু সামর্থ্য আছে করেন। এবং আমি এসে এইবার খুব অভিভূত হলাম যে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দেশ, মানুষ, নিজের সংস্কৃতি এগুলো চর্চাটা করেন, অনুশীলনটা করেন। আমরা যারা দেশে থাকি আমরা আনুষ্ঠানিকভাবে টেলিভিশনের পর্দায় অনেকে করি, কিন্তু বাস্তবে খুব একটা কেউ করি না। এবং তা যদি করতাম তাহলে দাবি করতে পারতাম যে যে অনুষ্ঠানটা আপনারা উপস্থিত রয়েছেন সেরকম অনুষ্ঠান তো ঢাকা শহরে অসংখ্য হতে পারত, কারণ বিখ্যাত কবিরা রয়েছেন, চমৎকার কবিতা রয়েছে যা মানুষকে অনুপ্রাণিত করতে পারে। কিন্তু একজন কবিকে নিয়ে, তার কবিতা নিয়ে এরকম একটি আসর বসানোর চিন্তা একটা দেশের রাজধানী এবং তার সাংস্কৃতিক জগৎ করতে পারে না। আপনারা পারেন, এটা অত্যন্ত গৌরবের এবং আমার সৌভাগ্য যে এরকম একটি অনুষ্ঠানে আমি এখানে, যেটা কোভাবে বলছিলেন যে আমার নিজের ব্যক্তিগত কাজে এসেছি, কিন্তু এটা যখনই বলেছেন আমি রাজি হয়েছি একটি কারণে, যে এটি একটি পরম সৌভাগ্য। আমি কবি হই বা না হই, এই যে মানুষের সামনে নিজেকে ব্যক্ত করার সুযোগ, এই সুযোগটা আসলে এক ধরনের প্রাপ্তি। সুতরাং আমি চাই যে কবিতাগুলো পড়ব,
আমি শুধু কথা বলবো তা নয়, যদি এই কবিতা নিয়ে আপনাদের কোনো ভাবনা থাকে বা আমার কোনো বক্তব্য নিয়ে যদি কোনো ভাবনা থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করতে ইচ্ছা হয়, সেটি যদি করেন তাহলে যে বিষয় নিয়ে আমি কথা বলতে হয়তো পারছি না সেটার দিকেও যাওয়া যাবে। আমার এর পরবর্তী যে কবিতাটা তার নাম হচ্ছে একাকার। আমি কিন্তু তোমার মতো, কিংবা তুমি আমি, বলে দেখো, শুনে দেখো, ছুঁয়ে দেখো, টের পেলে কি কাকে ছুলে মানুষটা কে, তুমি নাকি আমি? আমি দুটো কবিতা এবার আপনাদের উদ্দেশ্যে পড়বো। সময় বদলাচ্ছে, একজন কবি হই বা না হই আমার নানা বিষয়ে নানান ধরনের মত আছে, ভাবনা আছে, এবং আমার মনে হয় যে সেটি গুরুত্বপূর্ণ যে কোনো একটা ফর্মে নিজেকে প্রকাশ করছেন, জানান দিচ্ছেন, একটা সময়কে ব্যক্ত করছেন। এটার সময়কে ব্যক্ত করা প্রেম, এই প্রেমকে যদি আমি দুটো সময় ব্যক্ত করি তাহলে এইভাবে করা যায়, এবং আপনারা মিলিয়ে দেখতে পাবেন যে কতটুকু ঠিক। এই কবিতাটা লেখা হচ্ছে 2010-এ, দুটো কবিতা একসাথে লেখা। প্রেম 1974 আর প্রেম 2010, পাশাপাশি যদি পড়ি। প্রেম 1974। কাল তোমার সঙ্গে দেখা হবে বলে ঘুম আসছে না কিছুতেই, রাত্রি যেন ঝিমোচ্ছে, ইনিয়ে বিনিয়ে বলি তারে গভীর হও, ফিকে হও স্বভাব মতো। সে নড়ে চড়ে না, শুধু নাড়ে লেজ, গাধার মতো দাঁড়িয়ে জাবর কাটে। তুমিও আমার মতো নির্ঘুম নাকি? বুক ঠিপ ঠিপ তোমারও? পর্দা ভিজে আছে অন্ধকারে, অস্থিরতায় তুমিও কি ক্লান্ত খুব? কাল দেখা হবে, কাল। কার আগে কে চালু করার লিচু তলায়? প্রথমে নিশ্চয়ই আমি, তুমি ভাবছ তুমি। বেশ তো, দেখা যাবে কাল 9:30। আপাতত এই ভালো, আমি ভাবি আমি, তুমি ভাবো তুমি। এ খেলায় রাত্রি যদি উপেক্ষা টের পায়, রাগে হিংসায় জ্বলে বা ক্রোধে পড়ে ভাবতেও পারে যাই, চলে যাই ভোরের দিকে। এবার হচ্ছে প্রেম 2010। কাল দেখা হবে, সময় 9:30। যদি দেরি হয় যাবো ফুটে, তারপর যেমনে আসিস হেঁটে বা ছুটে, লাভ নেই, বাই। ফোন দিবি না, পাবি না, ঘুমোতে যাই। আমার এবারের কবিতাটার নাম হচ্ছে মাটি দিয়ে তৈরি তুমি। এই যে হোঁচট খেলে যে ভালোবাসে এ তার জন্যে, এই যে মুঠো দিয়ে রক্ত ঝরছে, তুমি প্রতিজ্ঞাকে বেঁচে থাকতে বলো তাই। খুঁড়িয়ে হাঁটছ কারণ তুমি যেতে চেয়েছিলে, তুমি দেখতে চেয়েছিলে সূর্যোদয়, তাই চোখ জ্বলছে তোমার। শোক নখ খুলে অনুসরণ করছে তোমাকে, কেননা স্বপ্নকে আশ্রয় দিয়েছ তুমি। তুমি কবিতা লেখো, তোমারই তো আগুনে পূর্বার কথা। ছবি আঁকো চেন রং, তাহলে তুমি তো দগ্ধ হবে। মঙ্গল চাও, প্রার্থনা করো কল্যাণ। শেয়ালেরা চিনেছে পায়ের ছাপ, পালাতে শেখনি, চেনো শুধু সোজা পথ। মাটি দিয়ে তৈরি তুমি, ভুলে যাও এই মেটো গন্ধের স্বভাব। পারবে না, হারবে না, জানি কানা গলিতে ঠুকুক ইতিহাস। ভূগোল তুমি এক চুলো ছাড়বে না। আফতাব ভাই, আপনার থেকে আমরা একটা স্যাড রোমান্টিক একটা কবিতা শুনতে চাচ্ছিলাম।
Hopelessly sad and romantic. 2018. এখনো পর্যন্ত যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি একদিক দিয়ে আমার প্রতি অত্যন্ত সদয়। আমার ভেতরে এমন কোনো ক্ষোভ, আক্ষেপ, বেদনা তৈরি করেননি যে ওই রকম হতাশার কোনো কবিতা আমি লিখেছি বা লিখতে পেরেছি। বরং যতটুকু হতাশার ভিন্ন কারণে তৈরি হয়, তা মনে করি যে তা দিয়ে আসলে একটা কবিতাই তৈরি হয়, একটা ছবি হয়, এবং সেটি বয়ে বেড়ানোর মতো কিছু না। তবে আপনি যেটি বললেন সেটি একেবারেই নেই তা না, কিন্তু আমি ওরকম ভাবে আমার এক্সপ্রেশনটা আসলে ওরকম নয়। আমি রাজনীতি করি না, কিন্তু রাজনৈতিক বোধ কার নেই, অনুভব সবারই আছে, এবং এটা হতাশার নয়। কে বলবেন এটা হতাশার কবিতা? কবিতার নাম হচ্ছে তিনি এবং তিনি। বাঁশিতে ফু দিয়ে পথচারীদের থামালো পাহারাদার, আপাতত চলাচল বন্ধ, এ পথে এখন শুধুই চলবেন মুদ্রার এ পিঠে যার ছবি আঁকা। উল্টো দিকে যেতে আবার বাঁশিতে ফু, পথচারীদের থামালো পাহারাদার, এ পথে এখন শুধুই চলবেন তিনি, মুদ্রার অপিঠের জন্য চলছে যার কঠিন সংগ্রাম। পথে পথে পথচারীরা থমকে আছে, থমকে আছে, থমকে আছে, চলছেন শুধু মুদ্রার এপিঠ ওপিঠের তিনি এবং তিনি। এখানে আসবার আগে আমি খোকা ভাইকে, মুজিবুর রহমান খোকাকে বলেছিলাম যে এখানে আসলে কোনো কিছু দেখানোর বন্দোবস্ত রয়েছে কিনা, কারণ একটু আগে আমি ব্যাখ্যা করেছি যে খোকা ভাই বলছিলেন যে আমি একটু ব্যতিক্রমী কিছু করবার চেষ্টা করি, সেই চেষ্টাটা কিন্তু ব্যতিক্রমী কিছু করার চেষ্টা কিনা আমি জানি না। মানে ওই যেটাকে বললাম যে উপভোগ করতে গেলে আপনাকে আলাদা কিছু করার চেষ্টা করতে হবে যদি উপভোগ করতে চান। তো যেসব পরিচয় এখানে লেখা হয়েছে, মনে হয়েছে যে এগুলো তো অনেক হলো, আরো নতুন কিছু করা যায় কিনা। এখনো সামর্থ্য আছে, নড়ে চড়ে চলাফেরা করতে পারি, এবং যথেষ্ট শক্তি সামর্থ্য আছে বলেই মনে হয়। এটা মনে হয় এই কারণে যে আপনারা সকলে জানেন যে আমি বিজ্ঞাপন চিত্র বা মাঝে মাঝে হলেও নাটক করি। তো আমার সঙ্গে যারা কাজ করেন তারা যদি আমার অর্ধেক বয়সীও হন, তাহলে দিনের একটি ভাগে সবাইকে বসার জন্য আসন খুঁজতে দেখি। তো আমার এখনো বসার জন্য আসন খুঁজতে হয় না, আমি সারাদিন দৌড়াতে পারি, চলতে ফিরতে পারি। আমি নতুন একটা বিষয় করা শুরু করেছি। আমি এখানে আসবার আগে 1 মাস আগে এই কাজটি শুরু করেছি। সেটি হলো যে এখন খুব আমাদের জন্য একটা হতাশার বিষয় হচ্ছে যে বাংলাদেশে প্রচুর টেলিভিশন চ্যানেল হয়েছে, কিন্তু আমার মত হচ্ছে ওইসব টেলিভিশন চ্যানেলে দেখবার মতো কিছু নেই। যেগুলো হয় সেগুলো ওই যে আমরা ছোটবেলায় ধরেন গ্রামের স্কুলের মাঠে ফাংশন দেখতাম না, যে হানিফ ভাই আপনি সাইকেলটাকে থেকে সরান, ওই শুধু ওই অ্যানাউন্সমেন্টটা নেই, আর বাকি সবই এখন গান গাইবেন অমুক বলে একজন সে গান গাচ্ছে। মানে আপনাকে মুগ্ধ করবার জন্যে, বিস্ময় তৈরি করবার জন্যে কিছু ঘটে না। কিন্তু যখন আপনি আগ্রহ করে একটি সিনেমার পর্দার সামনে বসবেন বা টেলিভিশনের পর্দার সামনে বসবেন, তা এমন বিস্ময়কর কিছু হতে হবে যে আপনি আশা করেননি, তাহলে আপনার মুগ্ধতা তৈরি হবে এবং আপনি বসার আগ্রহ প্রকাশ করবেন। তো সেটি হয় না। এমনকি খোকা ভাইরা যখন আসলে প্রকাশনা শিল্পটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন, তখন আমি অন্তত কথা প্রসঙ্গে এটাও বলে রাখি, উনি কিন্তু একসময় আমাকে আপ্রাণ চেষ্টা করেছেন লেখক বানানোর।
উনি মনে করেছিলেন যে আমি জনপ্রিয় লেখক হতে পারবো, এবং সেটা বিশ্বাস করতেন বলে আমার 2টি বই প্রকাশের পর 3 নম্বর উপন্যাসটি যেন আমি লিখি, সেটার জন্য অন্য কোনো বাংলাদেশে বড় লেখকের ভাগ্যে ঘটেছে কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে। উনি, আমি কাজের জন্য বম্বে যাব এবং সেখানে 20 দিন থাকবো, উনি 20 দিন আমার সঙ্গে যে ছিলেন, যেন যেন লেখা তো প্রসঙ্গ করে বললাম হচ্ছে এই কারণে যে এখন আমি নিয়মিত লিখছি, এবং সেটার কারণ হচ্ছে একটাই, যে লেখা এবং আঁকা যে দুটো বিষয়ের সঙ্গে আমি সবচেয়ে অবহেলা দেখেছি, আমার মনে হচ্ছে যে এটি হচ্ছে মানুষের কাছ থেকে কখনো কেউ কেড়ে নিতে পারে না নিজের সবচেয়ে শক্তি এবং সামর্থ্যটা, এবং এই জগতে একটা বৃহতের মধ্যে বাস করার অনুভব দিতে পারে লেখা এবং আঁকা। আরো পারে যে যিনি গান গাইতে পারেন তার জন্য অসাধারণ শক্তি ক্ষমতা তারা আছে, আমি পারি না, আমার মনে হয় আমি পারি না, বা যিনি যন্ত্রসঙ্গীত শিল্পী তারও ওই একই গুরুত্ব রয়েছে। যাক, আমি যেটা বলছিলাম, এখন আমি যে কাজটি শুরু করেছি সেটা হচ্ছে টেলিভিশনে তেমন কোনো ভাবনার উদ্রেককারী অনুষ্ঠান হয় না, আমাদের এখন সিনেমারও যে অবস্থা, তাই আমাদের পত্রিকা একসময় যতটা ভাবাতো, বা পত্রিকায় যা কিছু আমরা পড়তে পারতাম, দেখতে পারতাম, শম্ভু একটু আগে গল্প বলছিল যে কোন মফস্বলে থাকতো, সেখান থেকে কিন্তু একটা কিশোর পত্রিকায় লেখা পাঠাতো, এই সংস্কৃতিটা কিন্তু এখন নেই বাংলাদেশে। বা আপনি যদি কোনো বিষয়ে একটু উৎসাহ থাকে আপনার, যে এই বিষয়টা নিয়ে আপনি জানতে চান, তাহলে দেখবেন বাংলাদেশে সেটি কিন্তু ঘটছে না। বাংলাদেশে সাধারণত যেটি ঘটে থাকে যে ঈদে কি কি রান্না করবেন, সেরকম কামিজটা কিভাবে বানাবেন, মেকআপটা কিভাবে দেবেন, মানে এই 3টি বিষয় ছাড়া পত্রিকায় কিছু পাবেন না। আপনারা দেখতে পারেন যে ভাবনার উদ্রেককারী কোনো বিষয় থাকে না। অথচ আমি যখন একটা পাশের দেশের একটা পত্রিকা হাতে নিই, তখন বৃষ্টিতে আপনি কেন ভিজবেন সেই ব্যাখ্যাটা কিন্তু করতে পারতাম, এবং সেটা জরুরি। কেন জরুরি? আপনারা যারা বাংলাদেশের টেলিভিশন এখানে বসে দেখেন, পয়লা বৈশাখে দেখবেন লাখ লাখ ছেলে মেয়ে সুন্দর পোশাক পরে এখানে ফুল লাগিয়ে চমৎকার হেঁটে বেড়াচ্ছে, কিন্তু জিজ্ঞাসা করেন পয়লা বৈশাখ নিয়ে কিছু বলতে পারবে না, জিজ্ঞাসা করেন ফেব্রুয়ারি নিয়ে কিছু বলতে পারবে না, কারণ সব কিন্তু আমরা করছি উপর দিয়ে, ওটা কোনো অনুশীলন নেই, চর্চা নেই। এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইউটিউব। সেখানে আমরা যদি লক্ষ্য করি, যারা যান, দেখবেন যে পৃথিবীব্যাপী এই ইউটিউবটা কিন্তু নানাভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে এই ইউটিউবটাকে যেভাবে ব্যবহার করা হয় তা শুধু মশকরার জায়গা হিসেবে, মানে হাস্য কৌতুকের জায়গা হিসেবে, বিনোদনের জায়গা হিসেবে। মানুষের জীবন শুধু বিনোদনের নয়, একটা জীবনে অনেক কিছু অনুভব করতে হয়, সেই করার জন্য কোনো উপাদান নেই মনে হয়েছে আমার। আমি 1 মাস আগেই ঠিক করে নিয়েছি যে আমি একটা ইউটিউব চ্যানেল করবো, এবং সেখানে নিশ্চয়ই বহু মানুষ হুমড়ি খেয়ে সেটা দেখবে না, কিন্তু যারা আলাদা করে সকল বিষয় নিয়ে ভাবতে চায় তারা ওইখানটাতে আসবে। আমি যেমন নতুন করে শুরু করেছি কবিতা শুধু লেখা নয়, কবিতার ভিডিও চিত্রায়ন। বলবেন কেন? খোকা ভাই বললেন কবিতা অনেকে বোঝে না, কথাটা ঠিক নয়। যিনি কোনোদিনই কবিতা পড়েননি তিনি কিন্তু ওই কবিতাটা লাইন জানেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটকের গৌরতা, সে ব্যাখ্যা খোঁজেননি কিন্তু জানেন, কারণ ওই লাইনটা তার ভেতরে একটা অন্যরকম আনন্দের জুগিয়েছে। তো এরকম নানা বিষয়, কবিতার বিষয় হতে পারে, ছবির বিষয় হতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ, এবং সেগুলো কোনো প্রবন্ধ নয়, যেগুলো মানুষ দেখে একটা সম্পর্ক তৈরি করতে পারবে। যিনি কবিতা শোনেন না, আমার আশা যে তিনিও এটার মধ্যে, এটার অনুশীলনে এলে কবিতাটা তিনি পড়তে চাইবেন, বা দেখতে চাইবেন, বা অনুভব করতে চাইবেন।
ছবিও তাই। আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি, আরেকটু কবিতা পড়ি, তারপরে আবার একটু কথা বলি। আমার এবারের কবিতার নাম হচ্ছে মানুষেরাই ভালো বোঝে। আমি বেছে বেছে সেই কবিতাগুলো পড়তে চাই যেগুলো মনে হবে না যে কবিতা শোনার দরকার নেই, মনে হবে না যে দুর্বোধ্য। মানুষ খুঁজতে বেরিয়েছে মানুষের পাপ, বন্ধু হিসেবে বেছে নেওয়া হয়েছে দুর্দান্ত কতগুলো কালো কুকুর। খুব যত্ন আদরে সেগুলো বেশ মোটাসোটা, ওরা দেখে নয় সুখে বলে দিতে পারে ধরো একে, ওকে বেঁধে নিয়ে চলো। তাদের ঘেউ ঘেউ বলে বিচার করো বিচার, বলে শান্তি বাঁচুক, মঙ্গল হোক মানুষের। সে বলায় চারদিকে নীলিমা ভাঙা হাততালি, এ এক মহাকাণ্ড কি নয়? মানুষেরা যাদের সন্দেহে অক্ষম, কুকুরেরা তাদের শনাক্ত করে অনায়াসে। অবশ্য এসবে কি এমন যায় আসে? শনাক্তের পর কুকুরদের কোনো হাত নেই। বিচার আচার শাস্তির বিধান সেসব মানুষেরাই ভালো বোঝে। আচ্ছা, আপনারা কি মানে ভদ্রতা বশত আচ্ছা আপনারা কি মানে ভদ্রতা বশত অতিথিকে সন্তুষ্ট করার জন্য হাত তুলে দিচ্ছেন নাকি সত্যিকারের কথা? আর 10 মিনিট সময় আমাদের হাতে রয়েছে। আমি আর একটুখানি কথা বলে আমি দুটো কবিতা পড়ে শেষ করবো। একটা হচ্ছে যে আমি আর একটা বিশ্বাসের কথা বলি, সেটা হচ্ছে কে বলেছে যে ছবি আঁকাটাই শুধু সৃজনশীল কর্ম? কে বলেছে গান গাওয়াটা সৃজনশীল কর্ম? কে বলেছে কবিতা লেখা সৃজনশীল কর্ম? কে বলেছে ছবি নির্মাণ সৃজনশীল কর্ম? মানুষ প্রতিনিয়ত প্রতিদিন সৃজনশীলতার মধ্যে রয়েছে। সৃজনশীলতার মধ্যে রয়েছে বলি জীবন এত সুন্দর। আসলে দেখার দৃষ্টি। ফেসবুকে অনেকে রেধে সে রান্নার ছবি দেয়, আমি অনেক মানুষকে বিরক্ত হতে দেখি। আমার কিন্তু কখনোই সেটা মনে হয় না। মনে হয় না এই কারণে যে আমি হয়তো চিনি না। কেউ একজন এখানে বসে তার প্রিয়জনদের জন্য কিছু রান্না করেছেন, সেই রান্নাটা টেবিলে সাজিয়ে একটা ছবি তুলেছেন। আমি রয়েছি বাংলাদেশে, আমার চেনার দরকার নেই, আমি এই আনন্দটা টের পাই। এই যে উপভোগ করা বিষয় আমি তো টের পাচ্ছি যে ভালোবেসে এই কাজগুলো করা হয়েছে। আর কবিতাটা হতে হতে কেন হয় না? রান্না রেঁধেছেন, সেটা কবিতাটা হতে হতে কেন হয় না? আপনি কষ্ট করে রেঁধেছেন, খুব কষ্ট করে রেঁধেছেন, ভালোবেসে রেঁধেছেন, আবেগ দিয়ে রেঁধেছেন। যার জন্যে করা হয়েছে তিনি আসলে পেট ভরার জন্য খেলেন নাকি তিনি অন্তর দিয়ে বিষয়টা উপভোগ করলেন? তিনি কতটুকু বললেন চমৎকার হয়েছে, খুবই ভালো লেগেছে। আমরা এই ভালো লাগার প্রকাশটা যখন ঘটাতে পারি তখন আসলে দুটো মিলে কবিতা হয়। আর যখন এই অপূর্ণতা থাকে তখন কবিতাটা অসম্পূর্ণ টেবিলে রয়ে যায়। এবং কখনোই আমার মনে হয় না এই যে আমরা একজন আরেকজনের জন্য সাজি, সেটা কি কবিতা নয়? আমরা 25 বছর একজন মানুষের সঙ্গে সংসার করছি, আমরা জানি যে ভালোবাসি, কিন্তু ভালোবাসি এই কথাটা কমার বলি, যখনই বলি তখন কবিতা হয়, আর বলি না তখন সেটা বলতে জীবন। এটা একটু কবিতাটা খুব ছোট নয়, কিন্তু আমার মনে হয় যে সকলের
অনুভূতির কথাটা আমি কবিতার মধ্য দিয়ে বলতে চাচ্ছি। তো এই কবিতাটার পর আরেকটি কবিতা পড়ে এই অনুষ্ঠানটি আমি আমার দিক থেকে শেষ করবো। কবিতা বাগান বাড়ি। আমি কবিতা দিয়ে একটি বাড়ি বানাতে চাই, চতুর্দিকে কবিতার বাগান থাকবে, নাম দেব কবিতার বাগান বাড়ি। সে বাড়িতে মহামান্য রাষ্ট্রপতিকে দাওয়াত দেব, মাননীয় প্রধানমন্ত্রীকেও তার মন্ত্রী পরিষদ সহ জানাবো আমন্ত্রণ। আমি নগদ কারবারিদেরকেও নই, পুরো ইচ্ছে ব্যক্তের আগে দালাল বা মতলববাজ ভাববেন না কেউ। বিরোধী দলকেও বলবো দয়া করে আমার আমন্ত্রণ গ্রহণ করুন। কথা দিচ্ছি, কবিতার বাগান বাড়িতে আপনাদের রাজনীতি থাকবে না। প্রশ্ন আসতে পারে, সংশয় সন্দেহে প্রশ্ন, আমি কোন দলের? বিনয়ের সাথে খুবই স্পষ্ট উচ্চারণে জানিয়ে দেব, সবাই যদি দলের হবে, দেশের হবে কে? সেনাবাহিনীর 3 প্রধান সে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন। জার্সি ছাড়া জ্ঞানী, কবি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা কজন নিরীহ নাগরিকও এই আয়োজনে অতিথি। প্রধানমন্ত্রী চেনেন না, ক্ষমতায় কারা আছেন কারা নেই জানেন না, এমন শ্রেণী থেকে কয়েকজন ভূমিপুত্রকেও দাওয়াত দিয়ে নিয়ে আসার ইচ্ছা। জানি এমন ঝলমলে নেমন্তন্ন নেতাদের উৎসাহ থাকবে না। নুন, পান্তা, পেঁয়াজের কথা বলে দেব, একদিনের রোজগার নগদ পাওয়ার প্রতিশ্রুতি দেব। জার্সি ছাড়া খ্যাতিমানেরা এটাকে ঘোর চক্রান্ত ভাবতে পারে। সমবেত হয়ে কাঁধে কাঁধ রেখে প্রতিরোধের চেষ্টা করবেন, করুন। মিছিল, মিটিং, প্রতিবাদ বা আমার কুশপুত্তলিকা দাহ সব হবে কবিতার বাগান বাড়ির দেয়ালের বাইরে। তারা কেউ জানবেন না ইট, কাঠ, লোহার সাধারণ বাড়ি সেটা নয়। কবিতা দিয়ে তৈরি তার চতুর্দিকে দেয়াল অযৌক্তিক শোরগোল কোনো অমঙ্গলকে ভিতরে ঢুকতে দেয় না। নৈরাজ্যবাদীরা ভাববেন এ হবার নয়, মন ভরে চুষে যান নিজ নিজে আঙুল। ভাবেননি তো কোনো কবিতার বাগান বাড়িতে এরা কখনো আমন্ত্রণ পায়নি কেউ। কবিতার সান্নিধ্যে মানুষ বদলাবে না, এ হয় না। আর ভরসা এই, জার্সিগুলোর ভুল চিৎকার রয়ে যাবে দেয়ালের বাইরে। আমার মনে হয় যে শেষ কবিতাটাই পড়ি। আমার এবারের কবিতার নাম হচ্ছে এক জনমের প্রাপ্যগুলি। তিনি বললেন, যাও সরল প্রাণেরা, সাদা রাস্তা কালো পথ দুরকমই পাবে, সদাই উত্তম যেন সদা সত্য বলো, মিথ্যেও দিলাম সাথে, দিনের সাথে রাত্রির মতো, অন্ধকার না দিলে আলো চিনবে কি করে। তোমরা বলো কিন্তু শুনো তার চেয়ে বেশি, বলাবলির চেয়ে শ্রবণী অধিক শ্রেয়। বিনয় দিলাম তোমাদের, বোধ দিলাম, আশার সাথে নাও, ভরসাও নাও বুঝে। কৃতজ্ঞতা কাকে বলে চিনে রাখো, চেনো এবং জানো। ত্যাগের সঙ্গে লোভ দিলাম কয়েক ফোঁটা, ওদিকে তাকিও না, ওটা ক্রোধ এবং তার পাশে হিংসা। ওরা বেশি ঝলমলে আর পাকা হয় ইশারায়। দুটোরই অতি সামান্য প্রাপ্য তোমাদের, এই নাও প্রেম। এই নাও প্রেম, যত খুশি নিতে পারো। ওই যে ওগুলো রঙিন ছল চাতুরি, না নিলেও চলবে তোমাদের। অহংকারের সামনে দাঁড়িয়েছ যে, নেবে যদি আপত্তি নেই। ঝোলা ভরে উঠবো যখন, হাসলেন তিনি। এত কিছু নিলে প্রার্থনা নেবে না সঙ্গে? নিজের সাথে নিজের দেখা হবে কি করে? পথ ঘুরে ঘুরে দিগন্ত এসে যাচ্ছে নিকটে,
অস্পষ্ট হয়ে আসছে তিনি কি বলেছিলেন। নিজের সাথে নিজের দেখা একবারে কি হয়? কোন দিকে উত্তর, কি জবাব, চেয়ে থাকে প্রশ্নের উদয়। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে ধৈর্য ধরে এই মুহূর্তগুলো আমাকে উপহার দিয়েছেন। ভালো থাকবেন সবাই। হ্যালো। আফজাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে এত সুন্দর সময় দেওয়ার জন্য। আর আমরা শুধু দেখলাম যে উনি ওনার অনেক গুণের মধ্যে যেটা আমরা জানতাম না যে উনি অনেক সুন্দর কথা বলেন, অনেক সুন্দর কথা বলেন, অনেক ভাবের কথা বলেন। আমরা সারা রাত কাটাতে পারবো, কিন্তু এখানে সময় অনেক কম। তো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আমি শওকত চৌধুরীকে বলবো সবাইকে ধন্যবাদ জানানোর জন্য, আমাদের ক্রান্তির ডাইরেক্টর। ধন্যবাদ শিলাপা। আজকে এই মহতী অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন। আফজাল ভাইকে ধন্যবাদ, আমাদের শ্রোতাদের ধন্যবাদ, কবিদের ধন্যবাদ, আবৃত্তিকারদের ধন্যবাদ। আর ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা সাড়া দেবেন, আপনারা আসবেন, আমাদের উৎসাহ জাগাবেন। আপনাদের ছাড়া আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। সে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকে রাত জেগে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, আগামীতেও করবেন, অতীতেও করেছেন শুনতে পেরেছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। আর বেশি দেরি করব না, আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছে, সবাই ভোজ উপভোগ করবেন এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ, শুভরাত্রি।